এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে একদল মানুষের মধ্যে এক ধরনের অ্যালার্জি আছে। বাঘ প্যাঁচার মুখোশ পরে তারা আনন্দ করে। মঙ্গল করার মালিক হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। আপু, এটা হচ্ছে আরো একটা হাস্যকর বিতর্ক। প্রতি বছর পহেলা বৈশাখ আসলেই একদল মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। তাদের মতে পহেলা বৈশাখ কোনো সংস্কৃতি নয়, এটা সরাসরি ধর্মের সাথে সাংঘর্ষিক। আজকে আমরা পহেলা বৈশাখের ইতিহাস, অর্থনীতি এবং নিরেট লজিক দিয়ে এই বিতর্কগুলোর ব্যবচ্ছেদ করব। আচ্ছা নাহিদ, পহেলা বৈশাখটাকে সবাই বলে কিন্তু হাজার বছরের ঐতিহ্য। জি। কিন্তু সম্রাট আকবর 1584 সালে কিন্তু বাংলা ক্যালেন্ডার চালু করেছে। তো সেই হিসাব মতে এটা 400 বছরের ঐতিহ্য হওয়ার কথা। তাহলে হাজার বছরের ঐতিহ্য, এটা কি কোনোভাবে ব্লাফ? এই জিনিসটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন আপু, এই বিতর্কগুলো যারা আসলে করে তাদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব দেখে আমি মাঝে মধ্যে অবাক হই। আমরা একটু ইতিহাসটা আলোচনা করে দেখি যে সম্রাট আকবর কেন এই বাংলা সরকারটা চালু করতে গেলেন। মুঘল আমলে যে খাজনা দিতে হতো, কৃষকের ফসল দিতে হতো, সেই খাজনাটা একসময় নেওয়া হতো মুঘল আমলে, আকবরের পূর্বে নেওয়া হতো হিজরি বর্ষ অনুযায়ী। হিজরি বর্ষ সৌরবর্ষের তুলনায় 11 দিনের মতন কম। প্রতি বছরই কিন্তু ঈদটা 10 দিন করে পিছিয়ে আসছে। জি, এটা অ্যাকচুয়ালি 11 দিন। 11 দিন কম। হিজরি বর্ষ সৌরবর্ষের চেয়ে 11 দিন কম। এজন্য যখন খাজনাটা দিতে হতো, কৃষকের এরকম সময়ও যাইতো, এরকম 11 দিন করে পিছাতে এমন সময় আসতো যখন খাজনা দেয়া লাগবে, কৃষকের ঘরে কোনো ফসল নাই। এবং কৃষকের ঘরে যদি কোনো ফসল না থাকে তখন সে খাজনাটা কীভাবে দিবে? এবং এটা আসলে একটা নিপীড়নমূলক আইন ছিল। তখন সম্রাট আকবর জ্যোতির্বিদ ফতেল্লাহ সিরাজিকে নির্দেশ দিলেন যে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যেখানে হচ্ছে খাজনা দেওয়ার সময়টা যেন এমন সময় থাকে যখন কৃষকের ঘরে ফসল থাকে। সেই হিসেবে উনি অনেক বিচার বিবেচনা করে দেখলেন যে হচ্ছে আসলে ফসল তো হয় সৌরবর্ষ হিসেবে, ঋতু হিসেবে। ধান লাগানোর একটা সময় আছে, ধান তোলার একটা সময় আছে। এই জন্য ফতেল্লাহ সিরাজি উনি একটা সৌরবর্ষ চিন্তা করলেন এবং সৌরবর্ষটাকে কিভাবে রূপদান করলেন আমাদের এই বাংলার বা এই অঞ্চলের ঋতু প্রকৃতি অনুযায়ী। এজন্য আমরা দেখি আমরা গ্রীষ্মকাল বা বৈশাখ জ্যৈষ্ঠ এ সময় তীব্র দাবদাহ দেখি। তো এই ফসলি সনটা ছিল আমাদের ঐতিহ্যটাকে একটা কাগজে কলমে বর্ষপঞ্জিতে রূপ দেওয়া। তার মানে কিন্তু এমন না যে হচ্ছে এর আগে এই ঋতুগুলো ছিল না। সম্রাট আকবরকে হয়তো 1000 বছর আগে কেউ চিনত না, স্বাভাবিকভাবে, তুমি তখন জন্মানোনি। কিন্তু 1000 বছর আগে কিন্তু কৃষক জানতো বৈশাখ মাসে আমাদের এখানে কাল বৈশাখী হবে, অগ্রহায়ণ মাসে ধান পাকবে, এটার কথা জানতো। এই যে ফসলি সন বা এই যে বাংলা বর্ষপঞ্জি, এই সনটা আসলে হচ্ছে আকবর চালু করেছেন ব্যাপারটা এরকম না। তবে আকবর এটাকে কাগজে কলমে সিস্টেমেটিক ওয়েতে একটা রূপরেখা দান করেছেন। যেভাবে তারা দিন গণনা করত, যেভাবে তারা ফসলের হিসাব গণনা করত, সেটা একটা সার্ভাইভাল ম্যানুয়াল। এবং এই সার্ভাইভাল ম্যানুয়ালটাই আসলে আমাদের হাজার বছরের ইতিহাস। এবার আসি এ সময়ের সব থেকে হট টপিক, মঙ্গল শোভাযাত্রা, যেটা কিনা ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর আয়োজিত হয় এবং 2016 সালে ইউনেস্কো কিন্তু এটাকে যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিল। একদমই তাই। কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে একদল মানুষের মধ্যে এক ধরনের অ্যালার্জি আছে। এবং অ্যালার্জিটা কি, যে মঙ্গল শোভাযাত্রায় কি হয়, মানুষ হচ্ছে বাঘ প্যাঁচার মুখোশ পরে তারা আনন্দ করে। তো তাদের কথা মতে কোনোভাবেই মঙ্গল কোনো সংস্কৃতির সাথে যায় না, মঙ্গল করার মালিক হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। তো তারা যে এই যে মঙ্গল শোভাযাত্রাকে ধর্মের সাথে সাংঘর্ষিক করে ফেলছে, এবং শুধু তাই নয়, কিন্তু এই বিতর্কের জন্য কিন্তু একসময় এটা আনন্দ শোভাযাত্রা হিসেবেও বিবেচনা করার একটা কি বলে কথা হচ্ছিল বা এখনো হয়। তো এই কন্ট্রাডিকশনটাকে তুমি কিভাবে দেখছো? তুমি কিভাবে ব্যাখ্যা করবে এই জিনিসটাকে? আপু, এটা হচ্ছে আরো একটা হাস্যকর বিতর্ক যে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মানে হচ্ছে কারোর মঙ্গল কামনা করছি। আমি আসলে ধর্মের সাথে সাংঘর্ষিক করে হচ্ছে কোনো কিছু
বলার চেষ্টা করছি না, বা হচ্ছে ধর্মকে অবশ্যই আমরা খুব শ্রদ্ধা করি। কেউ যারা মঙ্গল শোভাযাত্রায় অ্যাটেন্ড করে, কেউ হাতিকে বা ওই পেঁচাটাকে গিয়ে বলে না যে হ্যাঁ পেঁচা আমাকে আগামী মাসে একটা প্রমোশন দিয়ে দাও। কেউ হাতিকে গিয়ে বলে না যে যে হাতির টেপা পুতুলগুলো বানানো হয়, ওকে কেউ বলে না যে হ্যাঁ হাতি আমাকে আমেরিকার ভিসা লাগিয়ে দাও। এভাবে কিন্তু কেউ চায় না। আঞ্চলিক উপকথা অনুযায়ী যে লোকজ মোটিভ, আমরা হচ্ছে শত শত বা হাজার হাজার বছর ধরে যে আমাদের এখানের জানি আমরা এঁটেল মাটি পাই, আমরা এঁটেল মাটি হচ্ছে টিপে টিপে টেপা পুতুল বানাইতাম, এজন্য এটার নাম হয়েছে টেপা পুতুল। আমরা হচ্ছে এই যে পেঁচার বানাই, আমাদের পেঁচা হচ্ছে এই অঞ্চলের একটা পরিচিত পাখি। এরকম ভাবে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনের নিজস্ব জিনিস। তো এই যে প্রত্যেকটা এলিমেন্ট এখানে আনা হয়েছে, এগুলো কিন্তু একদম লোকজ মোটিভ, এবং এখানে কেউ মঙ্গল কামনা করে না। বরঞ্চ মঙ্গল শোভাযাত্রা নামটা হচ্ছে কেমন দেওয়া, যে হচ্ছে আমি বছরের প্রথম দিনে আপনাকে কি বলবো, হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি বর্ষের প্রথম দিনে আপনাকে বলবো হ্যাপি নিউ ইয়ার। এখানে কি হচ্ছে ইংরেজি বর্ষের যে প্রথম দিন জানুয়ারি মাসের 1 তারিখের কি কোনো সক্ষমতা আছে আপনার বছরটাকে হ্যাপি করার? এটা কি সৃষ্টিকর্তার সাথে কোনোভাবে সাংঘর্ষিক করছি, যে আমি সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে যে বছরের প্রথম দিনকে বলছি যে হচ্ছে বছরের প্রথম দিন আপনার বছরটাকে খুশি করে দেবে, এরকম কিন্তু আমি বলছি না। হোক আনন্দ শোভাযাত্রা, হোক মঙ্গল শোভাযাত্রা, হোক বৈশাখী শোভাযাত্রা, সেটা নিয়ে আপত্তি নেই, কিন্তু কোনো একটা জিনিসের মধ্যে যদি মঙ্গল শব্দটা থাকে তাতে এত অ্যালার্জি কেন থাকবে? তাহলে তো হচ্ছে এই মঙ্গলবারের নামও পরিবর্তন করে দিতে হবে, তাই না? আবার একই সাথে আমরা আমাদের মঙ্গল গ্রহের নামও চেঞ্জ করে দিতে হবে, কারণ আমাদের হচ্ছে একদম অফিসিয়ালি হচ্ছে নাসা এবং হচ্ছে বাংলাদেশের যে স্পেস গবেষণা করে যে স্পারসো, তাদের কাছে অফিসিয়ালি দরখাস্ত দিয়ে এবং বাংলা একাডেমির কাছে দরখাস্ত দিয়ে আমাদের নাম চেঞ্জ করার জন্য আবেদন জানাতে হবে যে হচ্ছে মঙ্গল গ্রহের নামও চেঞ্জ করে দেন, কারণ ওই গ্রহের কোনো আসলে মঙ্গল করার সক্ষমতা নেই। এই জায়গাগুলোতে হচ্ছে যাওয়া যাবে না, বা এখানে হয়তো ধর্মীয় একটা বাধা আছে। সাধারণ মানুষ কিন্তু হচ্ছে এত কিছু না ভেবে টেবে তারা এই জিনিসগুলো মনে করে। এই ধরনের বিষবাষ্প ছড়ানো আসলে উচিত না। যদিও মঙ্গল শোভাযাত্রাকে যেহেতু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, সেক্ষেত্রে মঙ্গল শোভাযাত্রার নামটা থাকলে হয়তো হচ্ছে সেই স্বীকৃতিটা বজায় রাখতে সুবিধা হবে। কিন্তু শোভাযাত্রার নাম যাই হোক, এই ধরনের আমরা একটা সেলিব্রেশন, এই ধরনের একটা আনন্দকে আমাদের সবচেয়ে বড় কালচারের জায়গা, সংস্কৃতির জায়গা, তো এই জায়গাটা নিয়ে হচ্ছে এরকম বিতর্ক তৈরি না করাই ভালো। আক্ষরিক অর্থে কিন্তু তোমার এই যে মঙ্গলবার, মঙ্গল গ্রহ, এই উদাহরণগুলো কিন্তু খুবই ব্রিলিয়ান্ট ছিল। আচ্ছা, তো সংস্কৃতির সাথে ধর্মের যে কৃত্রিম যুদ্ধ চলছে, এটা কি কোনোভাবে গ্লোবাল পলিটিক্সের সাথে ইনভলভ? আপু, এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশ মুসলিম মেজরিটির একটা দেশ, সেহেতু হচ্ছে হলো ইসলাম ধর্মের ব্যাপারটাই হচ্ছে আমাদের সামনে বেশি আসে, কারণ আমাদের মধ্যে হচ্ছে ম্যাক্সিমামই মুসলিম। তো আমি একটু মুসলিম দেশগুলোর কথা যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, আমি সেই ব্যাপার থেকে উত্তর দিয়ে আসতে চাচ্ছি যে মুসলিম মেজরিটির দেশ আর কে আছে? ইরান আছে। ইরান কিন্তু জাঁকজমকভাবে তাদের নওরোজ উৎসব বা তাদের যে ইরানিয়ান যে নিউ ইয়ার, সেটাকে সেলিব্রেট করে, সেটাকে পালন করে। এবং এইগুলো নিয়ে আসলে হচ্ছে আপনি যখন আপনার অস্তিত্বকে যখন হচ্ছে প্রশ্নের মুখে ফেলে দিবেন এই ধরনের বিতর্ক দিয়ে, আপনার তখন কিন্তু হচ্ছে আসলে ইতিহাস বলতে, আপনার শেকড় বলতে কিছু থাকবে না। আসলে শেকড় কেটে দিলে কোনো গাছ আকাশে উড়ে যেতে পারে না, বরঞ্চ সে মাটিতে মুখ থুবড়ে পড়ে। অসাধারণ এক্সপ্লেনেশন। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমার এই চমৎকার বিশ্লেষণের পর পুরো বিষয়টাকেই কিন্তু সাম আপ করা যায়। পহেলা বৈশাখ আকাশ থেকে পড়া কোনো মিথোলজি নয়। এটি আমাদের কৃষি, আমাদের অর্থনীতি, আমাদের আবহাওয়া এবং আমাদের যাপিত জীবনের একটি নিখুঁত দর্পণ। আর মঙ্গল শোভাযাত্রা হলো সেই দর্পণে ফুটে ওঠা আমাদের শিল্প এবং প্রতিবাদের ভাষা। সবার পহেলা বৈশাখ কাটুক উৎসবমুখর, আনন্দমুখর এবং শেকড়ের খুব কাছাকাছি। শুনছিলেন অ্যালোসন স্টুডিওস। শুভ নববর্ষ।